This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ক্যালেন্ডার বলছে এই সময়ে নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুলের দোলা। বছরের এই সময়টাই আসলে বাঙালি এই ছবিটাই তো দেখতে চায়, কিন্তু না, এখন সেই ছবি দেখাতে পারছি কই। এখন শুধুমাত্র জল যন্ত্রণার ছবি, যে ছবি দিয়ে শুরু করলাম আজকের বুলেটিন। কোথাও এক বুক জল, কোথাও এক কোমর জল, মানুষ বাস করছেন এর মধ্যেই, যেখানে খাবার জল নেই, ত্রাণ নেই, ত্রিপল নেই, কিচ্ছু নেই, যেন নেই রাজ্যের ছবি। এ তো বাংলার ছবি, আমাদের রাজ্যের ছবি। হাহাকার করছেন মানুষ। আর নেতারা তারা কি করছেন? দোষারোপ করছেন, একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন। দোষারোপের রাজনীতিতে ঢাকা পড়ে যাচ্ছে অসহায় মানুষের হাহাকার। আজ TV9 স্পেশালে থাকবে অনাহুত এইসব মানুষগুলোর কথা, বানের জলে প্রতিশ্রুতি ভেসে যাওয়ার কথা। এটা ম্যান মেড ফ্লাড করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে এবং ইচ্ছা করে জল ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে। আগামীবারও তো ম্যান মেড বন্যা হবে, তো এই আগামী এক বছর আপনার পরিকল্পনা কি এই ম্যান মেড বন্যাকে রোখার জন্য, বা গত এক বছরে আপনি কি করেছেন? পুজোর মুখে মহাদুর্ভোগ, ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণবঙ্গের। বানের জলের সর্বনাশ, লক্ষ লক্ষ মানুষ বিপদে। খাবার নেই, পানীয় জলটুকুও মিলছে না। বাড়ি জমি সঞ্চয় সবই জলের তলায়। এক মুঠো খাবারের জন্য জীবন বাজি রেখে হুড়োহুড়ি। বানের জল সব ভাসিয়ে দিতে ক্ষোভের বাঁধও ভেঙেছে। মুখ্যমন্ত্রীকে সামনাসামনি পেয়ে সেসব কথা শুনিয়েছেন অনেকে বলতে না পেরে ফুঁসিয়ে উঠেছেন। কোথাও আবার অভাব অভিযোগ জানানোর জন্য জাতীয় সড়ক অবরোধ হয়েছে। আর বানের জলের মধ্যে ঢুকেছে রাজনীতির বেনজল। ব্যারাজ থেকে জল ছাড়ার পর থেকেই ডিভিসির দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। যে ডিভিসি তার সরকারের কাছে অনেক দিনের ভিলেন, প্রতিদিনই তিনি সেই সুর আরও চড়াচ্ছেন। শুক্রবার ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করে প্রধানমন্ত্রী লেখা চিঠিতে ফের ম্যানমেডের তত্ত্ব তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন 2009-এর পর এত বড় বন্যা বাংলায় ক্ষতিগ্রস্ত 50 লক্ষ মানুষ। বাংলার মানুষের সঙ্গে অবিচার হচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি। Why Bengal will be man-made flooded because of central government irresponsible activity? কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, আমরা করছি, ওরা নয়। সরকার নেই, সরকার আছে তো খিচ মেরি ফটো। জল ছাড়ছে ডিভিসি আর ডুবছে বাংলা। মুখ্যমন্ত্রীর এই তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের কটাক্ষ। এসব বলে গাফিলতি আর কত ঢাকবে শাসক দল? আমি বলছি এটা ওম্যানমেড, কারণ বন্যা তো আসবেই পশ্চিমবঙ্গে, যদি সেচ দপ্তরকে ঠিক মতন আমরা কাজে লাগাতে পারি। সেখানে চুরি ছাড়া কোনো গল্প নাই, টাকা মাটি টাকা ছাড়া কোনো গল্প নাই সেখানে। কেন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে একটা বাঁধের ব্যারেজের ম্যানেজমেন্ট করতে পারে না? কেন বাঁধ নির্মাণ ঠিকমতো হয় না? কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে? এবং মমতা ব্যানার্জি কী বলবেন, বাঁধের পরে যেখানে জল ছাড়লো তারপরে নদীর জল ধারণের ক্ষমতা নেই কেন? আলোচনা না করেই জল ছেড়েছে ডিভিসি, ভাসিয়ে দিয়েছে বাংলাকে। মুখ্যমন্ত্রীর নাগারে অভিযোগ নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বিবৃতি। দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটিতে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা রয়েছেন। সেখানে কেন্দ্রীয় জল কমিশন ও ডিভিসির প্রতিনিধি থাকেন। এই কমিটি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়েই জল ছাড়া হয়েছে। কখন কি পরিমাণ জল ছাড়া হবে তা আগে ভাগে জানানো হয়েছে। ডিভিসির বাঁধে 4,23,000 কিউসেকের বেশি জল জমলেও মাত্র 2.5 লক্ষ কিউসেকের মতো জল ছাড়া হয়। অর্থাৎ কেন্দ্র বুঝিয়ে দিয়েছে তারা যা করেছে নিয়ম মেনে এবং সবাইকে জানিয়ে।
তারপরও বানের জল নিয়ে দাবি পাল্টা দাবি চলছে। আর এই দোষারোপের রাজনীতিতে চাপা পড়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের হাহাকার। মানুষের ভোগান্তি বাড়ছে আর রাজনীতির জল আরও ঘোলা হচ্ছে। ঠিক জল ঘোলাই বটে। শুধু রাজনীতি সে রাজ্যের মধ্যে হোক বা রাজ্যের বাইরে, বানের জলে ঝড়ের গতিতে রাজনীতি হচ্ছে। একদিকে রাজ্য সরকার, অন্যদিকে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের অধীন ডিভিসি। বাংলার মুখ্যমন্ত্রী একেবারে হুঁশিয়ারি সুরে বুঝিয়ে দিয়েছেন যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করবেন। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. বেশ, সব সম্পর্ক ছেদ করবে, কিন্তু প্রশ্ন উঠেছে ডিভিশন কমিটি থেকে রাজ্য সরকার তার প্রতিনিধি সরিয়ে নেবে তো? তা কি আদৌ সম্ভব? যদি মুখ্যমন্ত্রীর ইঙ্গিত বাস্তবায়িত হয় তাহলে কি হবে বাংলার? এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি নিয়ে পাল্টা চ্যালেঞ্জ শুনেছেন বিরোধী দলনেতা। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে? চ্যালেঞ্জ করছি, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। শুভেন্দু অধিকারীর সাফ কথা, রাজ্য যদি ডিভিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ সত্যি সত্যি করে তাহলে সমূহ বিপদ। কোন বিপদ? অন্ধকারে ডুবে যাবে একের পর এক জেলা। 8টা জেলার কথা বলছেন শুভেন্দু অধিকারী। কেন এই আশঙ্কার কথা বললেন শুভেন্দু? আসলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ডিভিসির বিদ্যুতের উপর নির্ভরশীল। কারণ ডিভিসি তো শুধু জল আটকায় না, বিদ্যুৎ উৎপাদনও করে। বিগওয়ালে আপনাদের সেই তথ্যটা একটু দেখানোর চেষ্টা করি যে বাংলায় ডিভিসির বিদ্যুৎ উৎপাদন কোথায় কিভাবে। প্ল্যান্ট দুর্গাপুরে উৎপাদন, মাইথনে উৎপাদন ক্ষমতা 63.2 মেগাওয়াট। একের পর এক এই জায়গাগুলোতে, যেমন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে উৎপাদন ক্ষমতা 2000-এরও বেশি। দুর্গাপুরে 1000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা। অর্থাৎ একাধিক জায়গায় এইভাবেই বিদ্যুৎ উৎপাদন হয়, ডিভিসি করে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম থেকে হুগলি, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিদ্যুৎ সরবরাহ হয় রাষ্ট্রায়ত্ত সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে। শুধু কি বিদ্যুতের যোগান? ডিভিসি থেকে সেচের জল পায় বড়জোড়া, সোনামুখী, পাত্রসায়র, ইন্দাস, কাকসা, গলসি, জামালপুর, রায়না, আউশগ্রাম ব্লক। দুর্গাপুর শহর এবং শহর লাগোয়া এলাকায় পানীয় জলের ব্যবস্থা হয় এখান থেকে। এমনকি দুর্গাপুর ও পানাগড় শিল্প তালুকে কলকারখানায় জল যায় দুর্গাপুর ব্যারেজ থেকে। তবে 2009 সালে 3 লক্ষের বেশি কিউসেক জল ছাড়া হয়েছিল এই ব্যারেজ থেকে। এবার তা পৌঁছে যায় 3.25 লক্ষে। তৃণমূলের জামানায় এত পরিমাণ জল ডিভিসি থেকে ছাড়া বেনজি। আর এই জল ছাড়া নিয়েই দোষারোপের জল গড়িয়েই চলেছে। যদি আপনাকে না জানিয়ে ডিভিসি এতটা জল ছেড়ে দেয় তাহলে সেটা ক্রিমিনাল নেগলিজেন্স। এটা তো অনেক বড় অপরাধ। সেই অপরাধের শাস্তি চেয়ে আপনি মুখ্যমন্ত্রী হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি যাবেন না। তার কারণ আপনি নিজে জানেন আপনি মিথ্যা কথা বলছেন। বান আসবে, সব ডুবে যাবে, ভেসে যাবে, আর শুরু হবে দোষারোপের পালা। হাতের সামনে ডিভিসি আছে, তাই শাসকের নন্দ ঘোষ এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। দুর্গাপুর ব্যারাজের বছরের পর বছর ড্রেজিং হয় না, পলির পাহাড় জমছে। অবস্থা এমনই যে 40% জলস্তর পলিতে ঢেকেছে। এই যে ড্রেজিং হচ্ছে না, তার দায় কার? রাজ্য সরকারের। কারণ ড্রেজিং এর দায়িত্বে রয়েছে রাজ্যের সংস্থা WBMDTC। ড্রেজিং না হওয়ার কারণে একটু জলের চাপ এলেই ছাড়তে হয় ব্যারেজ কর্তৃপক্ষকে। আর এরপর দামোদরের জল যখন দক্ষিণ অববাহিকা হয়ে বেরোয় তখন ভাসতে থাকে একটার পর একটা জেলা। যে অভিঘাত সব থেকে বেশি এসে পড়ে কোথায়? আরামবাগ মহকুমায়। গোঘাট, খানাকুল, পুরসুরা, আরামবাগের একাংশ ভাসছে। আর দামোদরের সঙ্গে লাগোয়া নদ নদী যেমন দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী,
ডুবিয়ে ছেড়েছে গ্রামের পর গ্রামকে। জলের তোড়ের কাছে সেচ দপ্তর যেন নিধিরাম সর্দার, যেন বালির বাঁধ। জল আসছে আর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে একের পর এক বাঁধ। এবার বিগওয়ালে আপনাদের দেখাবো ভয়ঙ্কর অবস্থা হয়েছে আরামবাগ মহকুমার। বলা ভালো খানাকুলের বালির বাঁধ। একটু দেখুন, দ্বারকেশ্বর নদীর জল এই মুহূর্তে বন্দিপুর, খানাকুলের বন্দিপুর, তালিত এই জায়গাগুলো একেবারে ধান্যঘড়ি, একেবারে প্লাবিত। এরপর বালির বাঁধ নিয়ে আপনাদের যে কথা বলছিলাম, মুন্ডেশ্বরী বালির বাঁধ, মুন্ডেশ্বরী, কানা মুন্ডেশ্বরী, উবিদপুর, গোবিন্দপুর, চন্দ্রবান এই সমস্ত এলাকায় একেবারে ভাসিয়ে দিচ্ছে। এত ভয়ঙ্কর বিপর্যয় কখনো দেখেনি খানাকুল, একেবারেই দেখেনি। যেভাবে জল ঢুকেছে হুগলির এই ব্লকে, তা কবে নামবে বলা কঠিন। অবস্থা এমনই যে একতলা বাড়ি জলের তলায়, থানা, হাসপাতাল, স্কুল সর্বত্র জল। ত্রাণ শিবির চালানোই মুশকিল হয়ে পড়েছে। খানাকুলের দুর্গতদের ছাড়ছে, কিন্তু সেই জল সামলানোর ক্ষমতা নেই বাঁধের। জল আসা মাত্র ভেসে যাচ্ছে একটার পর একটা গ্রাম। আরামবাগ মহকুমায় একটার পর একটা বাঁধ ভেঙেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন যদি সময় মতো কাজ করতো বাঁধ মেরামতির, তাহলে এই পরিস্থিতি হতো না। কোথাও কাজ শুরু হলেও সেখানেও দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় মানুষজন। এবারে আরামবাগ মহকুমার মধ্যে খানাকুলের অবস্থা সব থেকে বিপজ্জনক। সেখানে 10 থেকে 12 ফুট করে জল হয়ে গেছে। কেন এমনটা হবে? কেন সঠিকভাবে বাঁধ মেরামতি হবে না? কেন নজরদারি থাকবে না? কেন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বাঁধ মেরামতি হবে আর ফি বছর ভেঙে যাবে? প্রশাসনের নজরদারি কোথায়? প্রশ্ন এলাকাবাসীর। প্রশাসনের নজরদারি কোথায়? যদি নজরদারি থাকতো তাহলে তো এই দুর্গতদের অবস্থা হতো না। খানাকুলের দুর্গতদের অভিযোগ, ঠিকমতো বাঁধ মেরামতি হলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। না বাঁধে বন্যা হবে প্রতি বছরই, তারপরে নাম এলাকায় কাজ হয় না, না তার জন্য এরকম দুর্ভাগ্য আমাদের। ভালো করে মেরামত করেনি বলেই তো এরকম অবস্থা। নদীর তো বাঁধ ভালো হয়নি, সেই কারণে হানা পড়ে যাচ্ছে। বাঁধ তো একদম মানে কি বালি মাটির তো বাঁধ একদম। এটা যদি ঠিক করে বাঁধতো তাহলে এরকম পরিস্থিতি হতো না। এই যে এরকম ভাবে মানুষের ক্ষয়ক্ষতি প্রচন্ড হচ্ছে। হয়তো হতো না ঠিকঠাক কাজ করলে, হয়তো এতটা পরিস্থিতি খারাপ হতো না। আপনারা তো দেখতেই পাচ্ছেন যা কাজ করছে, কেননা কাজের জন্যই আর এরকম জলটা আসছে, যেরকম কাজ করছে তার জন্য। শুধু কি আরামবাগ, পরপর বাঁধ ভেঙে পাঁচকুড়ার অবস্থাও শোচনীয়। এমন ভয়ঙ্কর বান দেখেনি পূর্ব মেদিনীপুরের এই জনপদ। হাল খারাপ পাঁশকুড়ারও। আপনি মুখ্যমন্ত্রী এবং তার সেচ মন্ত্রীকে প্রশ্ন করুন তো, ওই বাঁধের কবে লাস্ট ড্রেজিং হয়েছে? তা আপনি ড্রেজিংই করছেন না, তা জলটা ধরবে কি করে? বাঁধ এখন দেখানোর বাঁধ হয়ে গেছে। ড্রেজিং যদি না করে তো আপনার বাঁধ তো জল ধরে রাখতে পারবে না। সেটাই হচ্ছে বন্যার ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে আসে, দিয়ে বলে টাকা মাটি, মাটি টাকা। বন্যাকে সামনে রেখে, ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি বাটপারি করার নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে। ব্যারাজের জলে ভেসে গেছে দক্ষিণবঙ্গের একের পর এক বাঁধ। লক্ষ লক্ষ মানুষ পুজোর আগে বিপদে পড়েছেন। আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন বন্যার জল জাতীয় সড়কেও উঠে আসছে, তাই দুর্ঘটনা এড়াতে 3 দিনের জন্য ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানা সিল করার নির্দেশ দিয়েছেন। আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। এই নির্দেশের পরই সীমানা সিল হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ, এভাবে সীমানা আটকানো যায় না। শুভেন্দু অধিকারীর দাবি, এভাবে গাড়ি আটকালে বাংলার রসদে টান পড়বে। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না।
রাজ্যের 5 জেলা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামের সঙ্গে সীমানা রয়েছে ঝাড়খণ্ডের। সাধারণ যাত্রীবাহী গাড়ি ছেড়ে দেওয়া হলেও পণ্যবাহী গাড়ি আটকে বাংলা ঝাড়খণ্ড সীমানায়। কেউ বা সীমানায় এসে ঘুরে যাচ্ছে, অসুবিধার মুখে পড়ছেন হাজার হাজার গাড়ির চালক, বলছেনও তারা। বলা হয়েছিল জরুরি পরিষেবার গাড়ি ছেড়ে দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক গাড়ি, যে গাড়িতে ফল রয়েছে, সবজি রয়েছে, তারাও পর্যন্ত আটকে গেছেন এবং তারা উদ্বিগ্ন যে তাদের গাড়িতে যে সমস্ত জিনিসপত্র আছে কিভাবে তারা ছাড় পাবে বা কখন এই ঝাড়খণ্ড বর্ডার খুলে দেওয়া হবে। हम दूध डिलीवरी करके आ रहे हैं, फिर दूध लोड करना था हमको 10 बजे। अभी तक मैं इधर खड़ा हूँ, अभी मेरे को धनिया खाली से लोड करना है। डिस्ट्रिक्ट शिमला तहसील रोडो से आया हूँ। सेब लोड है गाड़ी में। अब गाड़ी का भाड़ा जो है 1,30,000 का है। अब जो इसका माल है वो बता रहा है माल नहीं उतरेगा, हम भाड़ा नहीं देंगे। राजस्थान से आ रहा हूँ, कलकत्ता जाना है, बाड़ा बाजार। तकलीफ सब है, पानी नहीं मिल रहा है, कुछ भी नहीं मिल रहा है। 2-2, 5-5 किलोमीटर तक गाड़ी खड़ी है, आगे पीछे सब ड्राइवर भाई परेशान है। नमकीन वगैरह खाने का सामान है। অর্থাৎ আর্মি ক্যাম্পে খাবার পৌঁছানোর কথা, সেই খাবারও কিন্তু এখানে আটকে গেছে। কিন্তু এদিকে দাবি করা হচ্ছে জরুরি পরিষেবার গাড়িটিকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসনের কাছে কোনো নির্দেশনামাই নেই। তার জন্য সমস্ত রকমের গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে, শুধু যাত্রী পরিষেবার যে গাড়ি সেটুকু বাদ দিয়ে। এই পরিস্থিতি থেকে বিরোধীরা বলছেন যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ রাজনীতি চলছে, কিন্তু সাধারণ মানুষ যারা বানভাসী মানুষ তাদের সমস্যার সমাধান কবে হবে, প্রশ্নটা রয়েই গেল। শেষ করলাম আজকের TV9 স্পেশাল।